ইউরোপে এমন একটি শহর আছে যাকে আধুনিক ইউরোপের রাজধানী বলা হয়, যেখানে নেওয়া সিদ্ধান্ত পুরো বিশ্বের কোটি কোটি মানুষের জীবনে প্রভাব ফেলে। কিভাবে একদা কর্দমাক্ত প্রায় অখ্যাত এক জলাভূমি আজকে ইউরোপের সবচেয়ে ক্ষমতাধর রাজনৈতিক ও প্রশাসনিক কেন্দ্র হয়ে উঠল। 1000 বছর আগে এর নাম ছিল ব্রুক্সেলে, যার সহজ অর্থ জলাভূমির বসতি। অথচ আজ এই শহরই পুরো মহাদেশের রাজনীতি, অর্থনীতি আর সংস্কৃতিকে প্রভাবিত করে চলেছে। এই রূপান্তর কোনো সাধারণ গল্প নয়, বরং এক মহাকাব্যিক যাত্রার কাহিনী। সেই রহস্যময় শহর ব্রাসেলস সম্পর্কে আজ আমরা জানব। দেখব কিভাবে একটি ছোট দুর্গ থেকে এর জন্ম, বাণিজ্যের হাত ধরে এর বেড়ে ওঠা এবং অবশেষে ইউরোপীয় ইউনিয়নের হৃৎপিণ্ড হয়ে ওঠার সেই ঐতিহাসিক মুহূর্তগুলো, যেখান থেকে উঠে এসেছে আধুনিক ইউরোপের রাজধানী ব্রাসেলস। বিশ্ব পরিচিতি চ্যানেলে আপনি নতুন হলে অনুরোধ করব সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। প্রথমে আমরা জানব কিভাবে ব্রুক্সেলের জন্ম হলো। আজকের এই ঝকঝকে ব্রাসেলসের গল্প শুনতে হলে আমাদের ফিরে যেতে হবে 1000 বছর আগে। সময়টা 979 খ্রিস্টাব্দের কাছাকাছি। লোয়ার লোথারিঞ্জিয়ার ডিউক শার্লস সেন নদীর একটি দ্বীপে ছোট্ট একটি দুর্গ নির্মাণ করেন। এই দুর্গটিকেই বলা হয় ব্রাসেলসের আদি রূপ। আশেপাশের এলাকা পরিচিত ছিল ব্রুক্সেলের মতো নামে, যার প্রাচীন ডাচ ভাষায় অর্থ দাঁড়ায় জলাভূমির বসতি। নাম শুনলেই বোঝা যাচ্ছে তখনকার ব্রাসেলস ছিল কেবলই এক স্যাঁতস্যাঁতে ভেজা এলাকা। সেখানকার জীবনযাত্রা ছিল ভীষণ কঠিন। সেন নদীর বন্যায় চারপাশ প্রায় ডুবে যেত, আর অস্বাস্থ্যকর পরিবেশে রোগের প্রাদুর্ভাব ছিল এক নিত্য নৈমিত্তিক ব্যাপার। মানুষ তখন মূলত মাছ ধরে আর ছোটখাটো কৃষিকাজ করে কোনো মতে টিকেছিল। তখন কেই বা ভাবতে পেরেছে যে এই কাদামাটির ওপরে একদিন ইউরোপের অন্যতম প্রধান এক শহর মাথা তুলে দাঁড়াবে। কিন্তু দ্বাদশ শতকের দিকে এসে ছবিটা একটু একটু করে বদলাতে শুরু করে। ভৌগোলিকভাবে ব্রাসেলসের অবস্থান ছিল ব্রাবন্ট অঞ্চলের এমন একটি জায়গায় যেখান থেকে রাইন অঞ্চল এবং ফ্ল্যান্ডার্সের শহরগুলোর বাণিজ্যিক পথগুলো সংযুক্ত ছিল। এই কৌশলগত অবস্থানের কারণেই বণিক আর কারিগররা এখানে ধীরে ধীরে বসতি গড়তে শুরু করে। দুর্গটিকে ঘিরে একটি গ্রাম গড়ে ওঠে। স্থানীয় শাসকরা, বিশেষ করে ব্রাবন্টের ডিউকরা, এই বিকাশের সম্ভাবনা বুঝতে পারেন এবং শহরকে রক্ষা করার জন্য প্রায় 100 বছর ধরে একটি পাথরের প্রাচীর তৈরি করেন। এই প্রাচীরটি ব্রুক্সেলকে বাইরের আক্রমণ থেকে সুরক্ষা দিয়ে একটি নিরাপদ বাণিজ্য কেন্দ্রে পরিণত হওয়ার প্রথম সুযোগ করে দেয়। জলাভূমির সেই ছোট্ট বসতিটি এবার তার খোলস ছেড়ে বেরিয়ে আসার জন্য প্রস্তুত হচ্ছিল। এখন জানবো কিভাবে এটি বাণিজ্যের কেন্দ্রবিন্দুতে পরিণত হলো। মধ্যযুগে ইউরোপে যখন বাণিজ্যই ছিল ক্ষমতার মূল চাবিকাঠি, তখন ব্রাসেলসের ভৌগোলিক সুবিধার পূর্ণ সদ্ব্যবহার করতে শুরু করে। দ্বাদশ ও ত্রয়োদশ শতকে ব্রাসেলস বস্ত্রশিল্প, বিশেষ করে উলের কাপড় তৈরির জন্য বিশ্বজোড়া খ্যাতি অর্জন করে। ইংল্যান্ড থেকে কাঁচামাল আসতো, আর ব্রাসেলসের দক্ষ কারিগরদের হাতে তৈরি হওয়া সেসব দামি পোশাক ইউরোপের রাজদরবার থেকে শুরু করে ধনী বণিকদের কাছে পৌঁছে যেত। এই বাণিজ্যই শহরটিকে এনে দিয়েছিল বিপুল সম্পদ আর সম্মান। এই ক্রমবর্ধমান সম্পদ আর ক্ষমতার প্রতীক হয়ে ওঠে শহরের কেন্দ্রস্থলে অবস্থিত গ্র্যান্ড প্লেস বা গ্রোট মার্কট। এটি শুধু একটি বাজার ছিল না, এটি ছিল ব্রাসেলসের সামাজিক ও রাজনৈতিক জীবনের হৃৎপিণ্ড। চতুর্দশ শতকে বিভিন্ন বণিক সংঘ বা গিল্ডগুলি তাদের শক্তি আর প্রতিপত্তি দেখানোর জন্য এই চত্বরের চারপাশে চোখ ধাঁধানো সব গিল্ড হল নির্মাণ করে। প্রতিটি ভবনই ছিল স্থাপত্য আর ভাস্কর্যের এক একটি অসাধারণ নিদর্শন।
একদিকে ছিল শহরের প্রশাসনিক কেন্দ্র হোটেল ডি ভিল বা টাউন হল, যার 96 মিটার উঁচু চূড়াটি যেন শহরের আকাশ ছোঁয়া স্বপ্নকেই তুলে ধরেছিল। অন্যদিকে ছিল মেইসন ডু রোয়া বা রাজার বাড়ি, যা আদতে ছিল রুটির বাজার এবং পরে বিচারালয় হিসেবে ব্যবহৃত হতো। বর্তমানে আমরা যে ভবনটি দেখি তা অবশ্য 19 শতকে পুরনোটির ওপর ভিত্তি করে তৈরি করা হয়। এই গ্র্যান্ড প্লেস ব্রাসেলসের বহু উত্থান পতনের সাক্ষী। 1523 সালে এখানে এই অঞ্চলের প্রথম প্রটেস্ট্যান্ট শহীদদের আগুনে পুড়িয়ে মারা হয়। 1568 সালে স্প্যানিশ শাসনের বিরুদ্ধে বিদ্রোহ অভিযোগে কাউন্ট এগমন্ট ও হর্নকে এখানেই শিরচ্ছেদ করা হয়েছিল। আবার 1695 সালে ফরাসি সম্রাট চতুর্দশ লুইয়ের গোলার আঘাতে এই চত্বরটি প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়। কিন্তু ব্রাসেলসের বণিকদের অদম্য ইচ্ছাশক্তি আর সম্পদের জোরে মাত্র কয়েক বছরের মধ্যে এটিকে আগের চেয়েও সুন্দর এবং জাঁকজমকপূর্ণভাবে পুনর্নির্মাণ করা হয়। এই ঘটনা প্রমাণ করে যে ব্রাসেলস তখন আর নিছক একটি বসতি নয়, এটি এক অপরাজেয় শক্তির কেন্দ্র, যা যে কোনো ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখির মতো জেগে উঠতে পারে। এই অর্থনৈতিক ভিত্তি তাকে ভবিষ্যতের রাজনৈতিক ভূমিকার জন্য প্রস্তুত করে তুলেছিল। এখন এই ভিডিওর শেষ ধাপে আমরা জানব কিভাবে এটি একটি জাতির রাজধানী হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল। বাণিজ্যিক সমৃদ্ধি ব্রাসেলসকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করলেও রাজনৈতিকভাবে এটি তখনও ছিল পরাধীন। ব্রাবান্টের ডিউক, স্প্যানিশ, অস্ট্রেলিয়ান এবং ফরাসি সময়ে সময়ে বিভিন্ন শক্তি ব্রাসেলস শাসন করেছে। প্রত্যেক শাসকই তাদের স্থাপত্য, সংস্কৃতি আর প্রশাসনিক ছাপ রেখে গেছে শহরের ওপর, যা ব্রাসেলসকে আজকের এই বহু স্তরীয় পরিচয় তৈরি করতে সাহায্য করেছে। তবে ব্রাসেলসের ইতিহাস সবচেয়ে বড় মোড় আনে 1830 সালে। নেপোলিয়নের পতনের পর ভিয়েনা কংগ্রেসের সিদ্ধান্ত অনুযায়ী আজকের বেলজিয়ামকে নেদারল্যান্ডসের সঙ্গে জুড়ে দেওয়া হয়। কিন্তু ভাষা, ধর্ম আর সংস্কৃতি তফাতে কারণ বেলজিয়ানদের মধ্যে ওলন্দাজ শাসনের বিরুদ্ধে ক্ষোভ জমা হয়েছিল। 1830 সালের 25শে আগস্ট ব্রাসেলসের এক অপেরা হাউসে জাতীয়তাবাদী অপেরা চলাকালীন সময় বিদ্রোহের আগুন জ্বলে ওঠে, যা দ্রুত সারা দেশে ছড়িয়ে পড়ে। এই বেলজিয়া বিপ্লবের কেন্দ্রবিন্দু ছিল ব্রাসেলস। কয়েক মাসের বিপ্লবের পর 1831 সালে বেলজিয়াম স্বাধীনতা অর্জন করে। তখন প্রশ্ন ওঠে, নতুন দেশের রাজধানী হবে কোনটি? ব্রাসেলস ইতিমধ্যেই দেশের অন্যতম প্রধান শহর এবং বিপ্লবের কেন্দ্রস্থল হওয়ায় স্বাভাবিকভাবেই তাকে বেছে নেওয়া হয় নতুন দেশের রাজধানী হিসেবে। এভাবেই ব্রাসেলস একটি বিভক্ত জাতিকে ঐক্যবদ্ধ করার প্রতীক হয়ে ওঠে। রাজধানী হওয়ার পর ব্রাসেলসের ব্যাপক নগরায়ন শুরু হয়। বিশেষ করে রাজা দ্বিতীয় লিওপোল্ডের সময়ে কঙ্গো থেকে আসা বিপুল এবং বিতর্কিত সম্পদ ব্যবহার করে ব্রাসেলসকে একটি আধুনিক ইউরোপীয় রাজধানীর মতো করে সাজানো হয়। চওড়া রাজপথ, বিশাল পার্ক এবং জমকালো সব ভবন নির্মাণ করে শহরের চেহারাটাই পাল্টে দেওয়া হয়। ব্রাসেলস তখন আর শুধু বেলজিয়ামের রাজধানী ছিল না, এটি নিজেকে ইউরোপের মঞ্চে একটি গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য প্রস্তুত হচ্ছিল। দুটি বিশ্বযুদ্ধে ইউরোপকে প্রায় ধ্বংস করে দিয়েছিল। এই ভয়াবহ অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে মহাদেশের নেতারা বুঝলেন যে শক্তি ও সমৃদ্ধির জন্য পারস্পরিক সহযোগিতা ছাড়া আর কোনো পথই নেই। এই ভাবনা থেকে জন্ম নেয় ইউরোপীয় ঐক্য প্রকল্প, যা আজ ইউরোপীয় ইউনিয়ন ইইউ নামে পরিচিত। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই নতুন ঐক্যবদ্ধ ইউরোপের জন্য একটি কেন্দ্রীয় সদর দপ্তর প্রয়োজন ছিল। এমন একটি শহর দরকার ছিল যা যুদ্ধের ভয়াবহতা থেকে তুলনামূলকভাবে কম ক্ষতিগ্রস্ত, যা অবস্থান ইউরোপের কেন্দ্রে এবং যা ঐতিহাসিকভাবে একটি নিরপেক্ষ ও বহু সাংস্কৃতিক পরিচয়ের ধারক। এই সবকটি শর্তই পূরণ করেছিল ব্রাসেলস। ব্রাসেলসকে বেছে নেওয়ার পেছনে বেশ কিছু কারণ ছিল। প্রথমত, বেলজিয়াম ছিল ইউরোপীয় প্রকল্পের অন্যতম প্রতিষ্ঠা সদস্য।
দ্বিতীয়ত, এটি জার্মানি এবং ফ্রান্সের মতো দুটি প্রধান শক্তির মাঝে একটি নিরপেক্ষ ভূমি হিসেবে পরিচিত ছিল। তৃতীয়ত, বেলজিয়ামের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী পল অরি স্পাকের মতো ইউরোপীয় ঐক্যের সমর্থকরা ব্রাসেলসকে কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠা করতে কূটনৈতিকভাবে বড় ভূমিকা পালন করে। তবে এর প্রতিষ্ঠা কোনো একদিনের সিদ্ধান্ত হয়নি। 1950-এর দশকের শেষের দিকে ইউরোপীয় প্রতিষ্ঠানগুলো কোথায় বসবে তা নিয়ে কোনো চূড়ান্ত চুক্তি ছিল না। বিভিন্ন শহরে এর কার্যক্রম ছড়িয়েছিল। এই সময় বেলজিয়াম সরকার একটি সুযোগ নেয় এবং ব্রাসেলসকে কিছু ভবনকে অস্থায়ীভাবে ব্যবহারের জন্য ছেড়ে দেয়। সময়ের সাথে সাথে এই অস্থায়ী ব্যবস্থায় ধীরে ধীরে স্থায়ী রূপ নেয়। একটি প্রতিষ্ঠান আসায় তার সাথে সম্পর্কিত অন্য অফিস, লবিস্ট এবং সংস্থাগুলো ব্রাসেলসকে ভিড় জমাতে শুরু করে। এরপর একে একে ইউরোপিয়ান কমিশন, কাউন্সিলর অফ দ্য ইউরোপিয়ান ইউনিয়ন এবং ইউরোপিয়ান পার্লামেন্টের আংশিক মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো ব্রাসেলসকে তাদের কার্যক্রম প্রসারিত করে। এর পাশাপাশি 1967 সালে সামরিক জোট ন্যাটো সদর দপ্তরও প্যারিস থেকে ব্রাসেলসে চলে আসে। ফলে ব্রাসেলস পরিণত হয় আন্তর্জাতিক কূটনৈতিক এবং বিশ্ব রাজনীতির এক প্রধান কেন্দ্র হিসেবে। যে শহরটি একদিন জলাভূমি ছিল তা আজ এমন এক স্নায়ু কেন্দ্রে পরিণত হয়েছে যেখানে নেওয়া সিদ্ধান্তগুলো প্রায় 450 মিলিয়ন মানুষের জীবনকে সরাসরি প্রভাবিত করে। তাহলে আমরা দেখলাম কিভাবে প্রায় 1000 বছরের এক দীর্ঘ এবং অবিশ্বাস্য যাত্রা শেষে ব্রুকেসেলে নামের এক জলাভূমি বসতি আজকের আধুনিক ব্রাসেলসে রূপান্তরিত হলো। এর গল্প শুধু একটি শহরের ইতিহাস নয়, এটি আসলে ইউরোপের নিজের ইতিহাসেরই এক প্রতিচ্ছবি। এই যাত্রাপথে ব্রাসেলস একটি ছোট দুর্গ থেকে প্রথমে এক সমৃদ্ধ বাণিজ্য কেন্দ্রে পরিণত হয়। বস্ত্রশিল্প আর গিল্ডদের হাত ধরে মধ্যযুগে একটি বিপুল ক্ষমতার অধিকারী হয়। এরপর বিভিন্ন সাম্রাজ্যের অধীন থেকে একটি বহু সাংস্কৃতিক পরিচয় লাভ করে এবং অবশেষে 1830 সালে একটি নতুন জাতির রাজধানী হিসেবে আত্মপ্রকাশ করে। আর সবশেষে 2 বিশ্বযুদ্ধের ধ্বংসলীলার পরে এটি হয়ে ওঠে শক্তি, শান্তি এবং ঐক্যের প্রতীক, ইউরোপীয় ইউনিয়ন ডি ফ্যাক্টো বা রাজধানী। ব্রাসেলসের এই উত্থান আমাদের দেখায় কিভাবে ভৌগোলিক অবস্থান, বাণিজ্য, রাজনীতি এবং ঐতিহাসিক ঘটনা প্রবাহ একটি জায়গায় ভাগ্য পুরোপুরি পাল্টে দিতে পারে। এটি শেখায় যে সবচেয়ে সাধারণ শুরু থেকেও অসাধারণ কিছু অর্জন করা সম্ভব। কাদা আর জল থেকে উঠে এসে ক্ষমতার শীর্ষে পৌঁছানোর এই গল্প সত্যিই অনুপ্রেরণার। ব্রাসেলসের এই যাত্রা কিন্তু এখানেই শেষ নয়। ব্রেক্সিট, অভিবাসন সংকট এবং নতুন ভূ রাজনৈতিক চ্যালেঞ্জের মুখে ইউরোপীয় ইউনিয়ন এবং তার রাজধানী ব্রাসেলস প্রতিনিয়ত নতুন পরীক্ষার সম্মুখীন হচ্ছে। এর ভবিষ্যৎ কোন পথে যাবে তা সবসময়ই বলে দেবে। আপনারা কি মনে করেন? ব্রাসেলসের এই মহাকাব্যিক যাত্রা থেকে আমাদের নগর পরিকল্পনা এবং রাজনীতি নিয়ে কি শেখার আছে? ভবিষ্যতে কোন শহর ব্রাসেলসের মতো এমন গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে? আপনার মতামত আমাদের কমেন্ট সেকশনে জানান। আর এ ধরনের তথ্য ভরা ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। পরের ভিডিওতে আবার দেখা হবে। সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।